না, এভাবে এই কোচিং ঘর এখানে আর রাখা যাবে না। প্রতিদিন কোনো না কোনো লোকের লাশ পাওয়া যাচ্ছে। এসব কি ছেলে খেলা হচ্ছে? এই, তোমরা সবাই শোনো, আজকে সন্ধ্যার আগেই এই কোচিং ঘরটি ভেঙে এখান থেকে সরিয়ে ফেলবি। মতিপুর গ্রামের শেষ সীমানায় একটি কোচিং ঘর আছে। গ্রামের লোক সবাই এটাকে হাসুদার কোচিং ঘর হিসাবে চেনে। কোচিং ঘরটি বন্ধ পড়ে আছে প্রায় মাস তিনেক ধরে। এই কোচিংয়ের মালিক হাসু হঠাৎ করে একদিন ক্লাস শেষে পুরোপুরি উধাও হয়ে যায়, কিন্তু তার পরদিন সকালেই হঠাৎ করে তার বিভৎস মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় তার কোচিং ঘরের সামনে। কিছুক্ষণ আগে মোড়ল মশাই যা বলছিলেন তা সব সত্যি। আসলেই হাসুদার এই কোচিং ঘরে অনেক নাম না জানা মানুষের লাশ পাওয়া যায়। তবে অবাক করা বিষয় হলো, এদের কারো বাড়ি এই গ্রামে নয়, এরা সবাই বাইরের মানুষ। প্রতিটি লাশের অবস্থা ছিন্ন ভিন্ন। কারো শরীর থেকে হাত পা কেটে আলাদা করে দেওয়া হয়, কারো পেট বা বুক চিরে হৃৎপিণ্ড বের করা, কারো মাথা কেটে শরীর থেকে আলাদা করা। এমন অনেক বিভৎস লাশ প্রতিদিন সকাল হলেই হাসুদার কোচিং ঘরের সামনে পড়ে থাকতে দেখা যায়। গ্রামের লোকজনের মনে এই নিয়ে আতঙ্ক বেড়েছে। এজন্য আজ সকালে একটা লাশ দেখার পর গ্রাম প্রধান এই কোচিং ঘরটি ভেঙে ফেলার নির্দেশ দিলেন। গ্রামের ছোট একটি পুলিশ স্টেশনে মাত্র 3টে পুলিশ, তাও আবার তারা একদম অলস। এমন সব মার্ডারে তাদের যেন কোনো মাথা ব্যথাই নেই। লাশ দেখে গ্রামের মানুষ পুলিশকে খবর দিলে তারা শুধু এসে লাশগুলোকে নিয়ে যায়, তারপরে তাদের আর কোনো খোঁজ নেই। তাই তো গ্রামের ছোটোখাটো সব সিদ্ধান্ত এই গ্রামের মোড়ল মশাই নিয়ে থাকেন। মোড়লের কথা মতো গ্রামের যুবক এবং মাঝবয়সী লোকেরা কাজে লেগে পড়ল। দুপুর থেকে শুরু করে সন্ধে রাত পর্যন্ত তাদের সময় লাগলো সেই ঘর ভেঙে ফেলতে। সম্মিলিত প্রচেষ্টাতেই তারা কাজটা শেষ করল। কোচিং ঘর ভাঙার পর তারা সবাই যে যার বাড়ি ফিরে গেল। যদি আরেক জনম আমি পাই গো, সেই জনমে তোয়াকেই চাইব। ওটা কি দেখাচ্ছে? হাসুদার কোচিং ঘরটা না? কি আশ্চর্য! গতকালকে আমরা সবাই মিলে ভেঙে ফেললাম, অথচ এখনো এটা ঠাই দাঁড়িয়ে আছে। এটা কি করে সম্ভব? কৃষকটি ভয়ে উল্টে দৌড়ে মোড়লের কাছে খবরটি দিতে গেল। মোড়ল সাহেব, মোড়ল সাহেব! কি রে জগাই, সকাল সকাল কি দৌড় প্রতিযোগিতা করলি নাকি? এমন হাঁপাচ্ছিস যে? না না মোড়ল সাহেব, গতকাল আমরা যে কোচিং ঘরটি ভাঙলাম, আজ সেটি আগের মতো ঠাই দাঁড়িয়ে আছে। কি বলছিস কি এসব? সকাল সকাল বাং খেয়েছিস নাকি? না না, আমি কিছুই খাইনি। আপনার যদি বিশ্বাস না হয় আমার সাথে গিয়ে চলুন, দেখবেন। চল তো গিয়ে দেখি, তবে মনে রাখিস যদি মিথ্যা বলিস তো তোর গর্দান যাবে। মোড়ল সাহেব জগাইয়ের কথা মতো তার সাথে গিয়ে দেখল জগাই যা বলছিল সব সত্যি। এমনকি আজও সেখানে মাথা কাটা একটি লাশ পড়ে আছে। এমন দৃশ্য দেখে মোড়ল মশাই ভীষণ ভয় পেলেন। আস্তে আস্তে গ্রামের সকল মানুষ সেখানে জড়ো হলো। সবাই এমন অদ্ভুত একটি বিষয় নিয়ে আতঙ্কিত। সকলের ভয়ে গলা শুকিয়ে যাচ্ছিল। মোড়ল মশাই আমতা আমতা করে বললেন, এ তো ভালো লক্ষণ নয়। কাল রাতে সবাই মিলে এই কোচিং ঘরটি উড়িয়ে দেওয়ার পরও কি করে নিজে নিজেই আবার এটা দাঁড়িয়ে আছে? মোড়ল মশাই, আমার মনে হচ্ছে এটা কোনো অশরীরী ব্যাপার। হ্যাঁ মোড়ল মশাই, হতে পারে। আর হঠাৎ করে হাসুদার এমন উদয় হয়ে যাওয়াটা
আবার পরের দিন আবার লাশটি এমন ছিন্ন ভিন্ন অবস্থায় পাওয়াটা ভাববার বিষয় কিন্তু বললুম। ঠিক আছে, তোমরা সবাই এখন একটু সতর্ক থাকবে। এখন থেকে এই পথে সন্ধ্যার পরে আর কেউ আসবে না, এমনকি সবাই একটু নজর রাখবি অন্য গ্রামের কোনো লোকও জানিয়ে এ পথে না আসে। সেদিন মোড়ল মশাই সবাইকে সাবধান করে দিলেন, সন্ধ্যার পর কেউ যেন এই রাস্তার আশেপাশে না আসে। পারলে এখানে একটা সতর্ক সাইনবোর্ড লাগিয়ে দিতে বললেন, যেন অন্য এলাকার মানুষ এদিকে যাওয়ার সময় এটা দেখতে পায়। অধিকাংশ সময় গ্রামের বাইরে থেকে লোকজন এখানে আসে। তাছাড়া এই রাস্তা দিয়ে গ্রামের ব্যবসা বাণিজ্যের কাজ সম্পূর্ণ করা হয়। এই ঘটনার পর প্রায় বেশ কিছুদিন হাসুদার কোচিংয়ের সামনের রাস্তা দিয়ে মানুষের যাতায়াত বন্ধ করে দেওয়া হলো। কিছুদিন সব শান্ত হয়ে গেল। দিনের বেলাতেও কোচিং ঘরটির আশেপাশে মানুষজন যাতায়াত করতো না। মাঝে মধ্যে রাতের অন্ধকারে কোচিং ঘরের ভিতর থেকে ভেসে আসে মানুষের চিৎকার। মনে হয় কেউ যেন বেঁচে থাকার জন্য আর্তনাদ করছে। কিন্তু পরের দিন সকাল হলেই পরিবেশ একদম ঠান্ডা। আস্তে আস্তে হাসুদার কোচিং ঘরটি ভুতুরে কোচিং ঘর নামে পরিচিতি পেতে লাগলো। এভাবেই দিন পার হতে লাগলো। একদিন রাতের বেলা নিতাই নামের একজন স্কুল শিক্ষক টিউশনি শেষ করে বাড়ি ফিরছিল। সেদিন ছিল অমাবস্যার রাত, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। একাধ হাত সামনে কি আছে তা দেখাও বেশ কষ্টকর। নিতাই প্রতিদিন সন্ধ্যার মধ্যেই টিউশনি শেষ করে বাড়ি ফিরে আসে, কিন্তু আজ তার এক ছাত্রের জন্মদিনের অনুষ্ঠান ছিল, তাই ফিরতে বেশ রাত হয়ে গিয়েছে। নিতাই মনে মনে ভগবানের নাম জপতে জপতে রাস্তা দিয়ে ধীরে ধীরে সাইকেলটি চালিয়ে যেতে লাগলো। রাস্তা ধরে সাইকেল চালাতে চালাতে যখন নিতাই হাসুর কোচিং ঘরের সামনে প্রায় কাছাকাছি চলে এলো, তখনই হঠাৎ করে তার সাইকেলটি থেমে গেল। সাইকেলটি থেমে যেতেই নিতাইয়ের বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। সে তাড়াতাড়ি করে সাইকেলের প্যাডেল চালিয়ে সামনে আগানোর চেষ্টা করলো, কিন্তু সে ব্যর্থ হলো। আশ্চর্য ব্যাপার, সাইকেলের চেন তো ঠিক আছে, টায়ারও ঠিক আছে, অথচ সাইকেলটা সামনে এগোচ্ছে না কেন? এতক্ষণ নিতাই একবারও পিছন ফিরে তাকায়নি, কিন্তু এখন হঠাৎ করেই নিতাইয়ের মনে হলো অন্ধকারের মাঝে তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। তার মনে হচ্ছিল শক্ত করে তার সাইকেলটি কেউ টেনে ধরে আছে। নিমিষের মধ্যেই নিতাইয়ের শরীরের লোমগুলো সব ভয়ে দাঁড়িয়ে গেল। তার চোখের সামনে আগের মৃত মানুষের চেহারাগুলো ভাসতে লাগলো। নিতাই সাইকেল থেকে নেমে ধীরে ধীরে পিছনে তাকালো। নিতাই দেখল একটি 14-15 বছর বয়সী মেয়ে তার সাইকেলের পিছনের সিটে শক্ত করে ধরে রেখেছে। নিতাই এত রাতে এমন একটা কিশোরী মেয়েকে দেখে বেশ অবাক হলো। মেয়েটার পরনে সাদা জামা, চুল খুলে রেখেছে। দেখতে মনে হচ্ছে কোনো মায়াবী পরী। মেয়েটার চেহারাও বেশ নিষ্পাপ। নিতাই মনে মনে স্বস্তি বোধ করলো, এটা ভেবে যে আর যাই হোক কোনো পেতনি নয় তো, জীবন্ত এক মানুষ। তবু এত রাতে একজন কিশোরী মেয়ের এভাবে বাইরে থাকা ঠিক নয়। তাই সে মেয়েটিকে প্রশ্ন করলো, কি ব্যাপার, তুমি কে? এত রাতে এমন নির্জন জায়গায় কি করছো? তুমি জানো না এই জায়গাটি কতটা ভয়ানক? আমি এখানেই থাকি। ও আচ্ছা, তাহলে তুমি এখানে কি করছো? যাও, বাড়ি যাও। আর তুমি আমার সাইকেলে এভাবে আটকালে কেন? ছেড়ে দাও, আমি বাড়ি যাব। আপনি তো এখন এখান থেকে কোথাও যেতে পারবেন না মাস্টার মশাই। কেন? কারণ আপনি আজকে এখনই এই মুহূর্তে আপনার প্রাণ হারাবেন। মেয়েটার এমন হাসি দেখে নিতাই ভয়ে শিউরে উঠল। সে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, কি 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 যাতা বলছো? আমি মারতে যাব কেন? কারণ আমি আপনাকে মেরে ফেলবো। এ কথা বলার সাথে সাথেই নিতাই মেয়েটির আসল রূপ দেখতে পেল। আর তা দেখার সাথে সাথে নিতাইয়ের মনে হলো তার পায়ের নিচের থেকে মাটি সরে যাচ্ছে।
মুহূর্তের মধ্যেই মেয়েটির রূপ পাল্টে এক বিভৎস চেহারার অতিরিক্ত আত্মার রূপ ধারণ করল। তার মোলায়েম চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেল, চোখ দুটো পাল্টে হয়ে গেল লাল জ্বলন্ত অঙ্গার। সাদা পোশাকের পুরোটাতেই রক্তের ছাপ লেগে রয়েছে। নিতাইয়ের মনে হলো সে মাথা ঘুরে পড়ে যাবে, কিন্তু তবু সে নিজেকে সামলে ঠায় দাঁড়িয়ে রইল। মেয়েটির গলার স্বর পরিবর্তন হয়ে ক্ষণে ক্ষণে আওয়াজ বের হতে থাকে। কি মাস্টার মশাই, শুধু এতটুকু দেখে ভয় পেয়ে গেলে? এখনো তো তোমার ঘাড়টা মটকানো বাকি। তুমি আমাকে মারবে কেন? আমি কি অন্যায় করেছি? দয়া করে যেতে দাও আমাকে। তুই কোনো অন্যায় করিসনি, অন্যায় করেছিল তোর ভাই হাসু। আমার ভাই? সে কি করেছে? আমার নাম প্রিয়া, আমি হাসু স্যারের কোচিংয়ের নিয়মিত একজন ছাত্রী। আমি হাসু স্যারকে অনেক সম্মান করতাম, তার কথাবার্তা আমার খুব ভালো লাগতো। সে অনেক বুঝিয়ে বুঝিয়ে পড়াতো, কিন্তু তার দৃষ্টি যে এত নোংরা তা আমার জানা ছিল না। বিভিন্নভাবে সে তার গায়ের সাথে গা লাগানোর চেষ্টা করত, কিন্তু আমি এসবের কিছুই বুঝতাম না, কারণ আমার চোখে তিনি অনেক ভালো মানুষ ছিল। একদিন টিউশনি শেষে স্যার আমাকে বললেন, প্রিয়া, আজ সন্ধ্যায় কিন্তু তোমার এক্সট্রা ক্লাস দেওয়া হবে, মনে করে চলে এসো। হ্যাঁ স্যার, আসবো। ঋতু, রাধিকা সবাই তো আসবে, তাই না স্যার? হ্যাঁ, সবাই আসবে। পরীক্ষার আগে একটু এক্সট্রা ক্লাস না করালে কি হয়? তুই চলে এসো, ঠিক আছে? সহজ সরল ভাবে স্যারে হ্যাঁ সূচক উত্তর দিয়ে বাড়ি ফিরে আসি। সন্ধ্যায় কোচিং এ গিয়ে দেখি পুরো কোচিং একদম ফাঁকা। আকাশ কালো মেঘে ঢেকে আছে, মনে হচ্ছিল যে কোন সময় প্রবল ঝড় বৃষ্টি শুরু হবে। আমি মনে মনে ভাবলাম হয়তো আকাশ খারাপ, এজন্য কেউ আসবে না, তাই ফিরে যেতে চাইলাম। ঠিক এমন সময় স্যার দরজায় এসে উপস্থিত হলো। এ কি প্রিয়া, চলে যাচ্ছ কেন? ক্লাস করবে না? কিন্তু স্যার, আমি একা ক্লাস করব? আজ তো কেউ আসেনি, আর আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে কেউ আসবেও না, যে কোনো সময় ঝড় বৃষ্টি শুরু হবে। আমি বরং চলে যাই। আজ তো এমনিতেও কেউ আসবে না প্রিয়া, আমি তো তোমাকে ছাড়া আর কাউকেই আসতে বলিনি। কেন? আপনি না বললেন সবাইকে এক্সট্রা ক্লাস করাবেন, এজন্য আসতে বলেছেন? সেটা না বললে কি তুমি আসতে? আর আমি তো আগে একা পেতাম কি করে? আমি স্যারের কথার কোনো উত্তর না দিয়ে কোচিং থেকে বেরিয়ে যেতে লাগলাম, কিন্তু সে আমার হাত চেপে ধরলো। সেদিন মনে হয় প্রকৃতি আমার বিপক্ষে ছিল। আমার মনের ভেতরের মতো বাহিরেও প্রচুর ঝড় বৃষ্টি শুরু হলো। অন্ধকারের মধ্যে স্যার আমার সাথে জবরদস্তি শুরু করলো। এমন পশুর মতো আচরণ করলো যে আমি মুখে প্রকাশ করতে পারবো না। যে মানুষ সকলকে ন্যায় নীতির কথা বলে, তার মধ্যে যে এমন পশু বসবাস করে আমার জানা ছিল না। ঝড় বৃষ্টির মধ্যে আমার চিৎকার শোনার মতো কেউ ছিল। আমার কষ্টে আকাশ বাতাস কাঁপছিল, কিন্তু পশু নামক হাসুর মনে একটুও দয়া হচ্ছিল না। সারা রাত অত্যাচারে পড়ে সহ্য করতে না পেরে ভোরের দিকে আমি মারা যাই। সে এতটাই অমানুষ যে আমার লাশটিও সে আমার বাবা মাকে না দিয়ে এই কোচিং ঘরের মাটির নিচে পুঁতে রাখে। আমার হতবাগা বাবা মা পাগলের মতো আমাকে খুঁজে বেরিয়েছে। তাকে শতবার জিজ্ঞাসা করেছে সে কিছু জানে কি না, কিন্তু সে সব জানিয়েছে সে কিছুই জানে না। উল্টো আমার বাবা মাকে বলেছে আমি নাকি দুশ্চরিত্র, কোন ছেলের সাথে পালিয়ে গিয়েছি। সেদিন নাকি সে কাউকে কোচিংয়ে আসতে বলেনি।
যাকগে, আমি তো তোমার ভাইকে আমার প্রতিশোধ নিয়েছি। যত শিক্ষক আছে তারা সবাই এমনই কুচরিত্র। আমি তাদের কাউকে বাঁচতে দেব না। তোমাকে আরও অনেক আগেই মারতাম, কিন্তু সুযোগ হয়নি। আজ তোমার পালা। প্রিয়া, তোমার কথা শুনে আবার চোখ দিয়ে পানি এসে গেল। আমি তোমার কথা বুঝতে পারছি, তোমার কষ্টটাও আমি বুঝতে পারছি। তবে তুমি যা ভাবছো তা একদম ঠিক নয়। সব শিক্ষক এমন হয় না। আমাকে বিশ্বাস করো, আমি এমন নই। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার লাশ এখান থেকে তুলে আমি তার সৎকারের ব্যবস্থা করব। আমি সবাইকে এই ঘটনার পিছনে সত্যটা জানাবো। সবাইকে জানাবো যে তুমি কোনো দুশ্চরিত্রা মেয়ে নও। নিতাইকে ভরসা করে প্রিয়া তাকে সেই রাতের মতো ছেড়ে দেয়। পরদিন নিতাই মোড়ল মশাইকে সমস্ত ঘটনা খুলে বলে দেয়। সব শুনে মোড়ল মশাই গ্রামের সবাইকে জানায় প্রিয়ার লাশ সেই ঘরের মাটি থেকে উঠিয়ে শেষকৃত্য সম্পূর্ণ করতে। এরপর থেকে গ্রামে আর কখনো কোনো খুনের ঘটনা ঘটেনি। নিতাই বা অন্য কেউ আর কখনো প্রিয়ার আত্মাকেও দেখেনি।